জয় শ্রীকৃষ্ণ। আগামী 23 মার্চ 18 ফাল্গুন সংগঠিত হবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পাশাপাশি এই দিন পড়েছে শুভ দোল পূর্ণিমার পূর্ণতিথি। এই গ্রহণ বছরের প্রথম দীর্ঘতম চন্দ্রগ্রহণ। সারা বিশ্বের 558 কোটি মানুষ এই চন্দ্রগ্রহণে সাক্ষী হতে চলেছেন। ভারতে এই গ্রহণ পশ্চিমবঙ্গ এবং এর উত্তর পূর্ব অংশে যেমন মিজোরাম, নাগাল্যান্ড, অসম এবং অরুণাচল থেকে দৃশ্যমান হবে। আজ এই ভিডিওতে আমরা জানব ভারত ও বাংলাদেশ এই গ্রহণ কতক্ষণ স্থায়ী হবে, কোন সময় গ্রহণ চোখে দেখা যাবে। আমরা জানব গ্রহণের সময় কোন কার্যগুলি ভুলেও করা উচিত নয়, গর্ভবতী মহিলাদের জন্য কোন সতর্কতা পালন করা অত্যন্ত জরুরি। আমরা জানব গ্রহণের সময় কোন কোন কার্যগুলি ভুলেও করা উচিত নয়, গ্রহণে কোন মন্ত্র জপ করা উচিত, গ্রহণে স্নান করার নিয়ম কী, খাবারে তুলসী পাতা দেওয়ার প্রয়োজনীয়তা, গ্রহণ শেষ হয়ে যাবার পরে কি করতে হবে এবং এই দিন আবির খেলা যাবে কিনা আরও কিছু তথ্য আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, কারণ শেষের তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় আসে এবং পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে দেয়। পঞ্জিকাতে উল্লেখ আছে যে এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে গ্রস্তোদয় রূপে দৃশ্য, অর্থাৎ 23 মার্চ চন্দ্র যখন উদয় হবে তখন তার গ্রহণ লাগা অবস্থাতেই উদয় হবে। এই সময় চাঁদকে সম্পূর্ণ লাল বর্ণের দেখাবে। এখন প্রশ্ন হলো, কখন এই গ্রহণ লাগবে এবং কখন ছাড়বে। ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্যমান হবে দুপুর 3:20 থেকে যা থাকবে সন্ধ্যা 6:48 পর্যন্ত। তবে ভারতের সন্ধ্যা 6টা নাগাদ আমরা সরাসরি এই গ্রহণ দেখতে পাব। বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 3:50 থেকে সন্ধ্যা 7:18 পর্যন্ত এই সময়কাল থাকছে। এই প্রসঙ্গে জানাই যে চন্দ্রগ্রহণে যখন থেকে পূর্ণগ্রাস শুরু হয় তার 9 ঘন্টা আগে থেকে সূতককাল বা অশুভ সময় শুরু হয়ে যায়, অর্থাৎ ভারতে সকাল 6:20 এবং বাংলাদেশে 6:50 থেকে সূতককাল শুরু হয়ে যাচ্ছে। তাহলে কি ওই দিন দোল পূর্ণিমায় আনন্দ করা যাবে? এর সরাসরি উত্তর নিশ্চয়ই যাবে, তবে তা অবশ্যই দুপুর 3:20 আগে সমাপ্ত করবেন। আর যারা পূর্ণিমার পূজা করতে চান তারাও গ্রহণ শুরু হয়ে যাওয়ার পূর্বে পুজো সম্পূর্ণ করতে পারেন। এখানে সংক্ষেপে আপনাদের জানাবো কিভাবে দোল পূর্ণিমায় শাস্ত্র বিধি মেনে তিথি পালন করবেন। এই দোল পূর্ণিমা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন, তাই দিনের শুরুতে বাড়ির সকল সদস্য গোবিন্দের চরণে এবং মহাপ্রভুর চরণে আবির নিবেদন করবেন। এরপর এই চরণে নিবেদিত আবির সকলে নিজের ললাটে এবং মুখমণ্ডলে স্পর্শ করে নিন। আমরা এই দিন বাড়ির বড়দের বা গুরুজনদের পায়ে আবির দিয়ে থাকি, কিন্তু এখানে বলবো এই কাজ কখনো করবেন না। আবির পায়ে না দিয়ে ললাটে বা মুখমণ্ডলে দিন, কারণ এর পিছনে রয়েছে একটি পৌরাণিক আখ্যান। দোল পূর্ণিমায় আবির খেলা কখন থেকে শুরু হয় জানেন কি? একদিন কৃষ্ণ মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করলেন, মা, আমি তো কালো কৃষ্ণ বর্ণের আর রাধার গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো গৌর বর্ণের, তাই আমার ওর সাথে খেলা করতে লজ্জা লাগে, পাছে কেউ আমাকে উপহাস করে। তাই তখন মাতাকে বললেন, তুমি রাধার গায়ে আবির মাখিয়ে দাও আর নিজেও মেখে নাও, তাহলে তোমরা এক হয়ে যাবে। তাই পৌরাণিক কাহিনী অনুযায়ী রং খেলার এই উৎসবের প্রচলন হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণের হাত ধরেই।
শ্রী রাধারানী এবং তার গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ রং খেলা শুরু করেছিলেন এই তিথিতেই তার ভালোবাসার নিদর্শন হিসেবে। সুতরাং পায়ে আবির দেওয়ার কোনো যুক্তি নেই। এবারে আসুন এক এক করে আমরা চন্দ্রগ্রহণের করণীয় এবং নিষিদ্ধ কার্যবলী জেনে নিই। প্রথমত, চন্দ্রগ্রহণের সময় কোনো রকম খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ বা ঘুমানো উচিত নয়। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া এবং সূর্যের দিকে তাকানো উচিত নয়। তাদের এই সময় কাপড় কাটা, সেলাই করা, গাছের পাতা চেরা এবং খারাপ চিন্তা করা বিষয়ে নির্ভীত থাকতে হবে। গর্ভবতী মায়েরাও এই সময় কোনো স্থানে বসে থাকবেন না বা ঘুমাবেন না। দাঁড়িয়ে বা হেঁটে ভগবানের নাম কীর্তন, জপ বা লীলা শ্রবণ করতে পারেন। মাত্র 3 ঘন্টা 28 মিনিট সময় এইভাবেই কাটিয়ে দেবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করে নেওয়া কর্তব্য। শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। গ্রহণের পূর্বে রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে মুছে পুনরায় রান্না করবেন। এখানে অনেকের প্রশ্ন থাকে, গ্রহণ চলাকালীন সময়ে খাদ্যদ্রব্যে তুলসী পাতা কেন দেয়া হয়? প্রচলিত জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের মহাজাগতিক সময়ে পরিবেশে অশুভ শক্তি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। এই অশুভ শক্তি আমাদের বাড়ি, পুজোর স্থান এবং মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই নেগেটিভ এনার্জিকে আটকানোর জন্য কিছু কাজের কথা শাস্ত্রে বলা হয়। তার মধ্যে একটি হলো খাবারে তুলসী পাতার ব্যবহার। বলা হয় যে গ্রহণের সময় নির্গত নেগেটিভ এনার্জির প্রথম প্রভাব পড়ে খাবারে এবং জলে। এই প্রভাব কাটাতে তুলসী পাতা খাবারে বা জলের উপর দিতে হয়। শুধু এটাই নয়, গ্রহণ ছাড়ার পর তুলসী পাতা মেশানো জলে স্নান করুন। এছাড়া নেগেটিভ এনার্জি দ্রুত কমাতে গঙ্গা জলে কর্পূর মিশিয়ে সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন। কিন্তু এখানে মনে প্রশ্ন আসে, এই তুলসী পাতা দেওয়ার পেছনে কি শুধুই সংস্কার নাকি অন্য কোনো কারণও আছে? বন্ধুরা, আছে। গ্রহণের সময় পরিবেশের বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া গুলি মাথা ছাড়া দিয়ে উঠে। তাদের কালি চোখে দেখা না গেলেও শরীরের ক্ষতি সাধন করতে পারে। বায়ুমণ্ডলে মিশে থাকা এমন কীটগুলি থেকে রক্ষা পেতে তুলসী ভেষজ গুণ আমাদের সাহায্য করে। আয়ুর্বেদে তুলসীকে তাই মহা ঔষধ বলা হয়েছে। আরেকটি প্রশ্ন আপনারা অনেকেই করেছেন, গ্রহণের সময় কি ভগবানের বিগ্রহ বা চিত্রপট দেখে রাখতে হবে? এর সরাসরি উত্তর হলো না। কোনো শাস্ত্রে এমন নিয়ম নেই। এমনকি গ্রহণ চলাকালীন সময়ে যথাবিধি ভগবানের সেবা, পূজা আদি করা যাবে। তাই আপনি চাইলে এই সময় বাড়িতে বা মন্দিরে গৌর পূর্ণিমার অভিষেক কার্যাদি করতে পারবেন এবং এটি মহা ফলপ্রদ। তবে আবারও বলবো, গ্রহণ শেষে স্নান অবশ্যই করবেন। শাস্ত্রে বলা হয়েছে, চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে স্নান না করলে 7 জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখভোগ করতে হবে। তবে শিশু এবং শারীরিক অসুস্থরা মাথায় একটু গঙ্গাজল স্পর্শ করিয়ে নিলেই হবে। এবারে বলি, কারা কারা কালীচুকে এই গ্রহণ দর্শন করতে পারবেন, বা বলা ভালো কাদের এই দর্শন শুভ? 5টি রাশির জাতক জাতিকারা এই দর্শনের শুভ ফল পাবেন। মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মীন রাশি। এই 5 রাশি যাদের, তারা গ্রহণ দর্শন করলে শুভ ফল পাবেন। কিন্তু যদি আপনার রাশি মেষ হয় এবং ভরণী নক্ষত্র যুক্ত হয়, তাহলে এই দর্শন নিষিদ্ধ। বন্ধুরা, আধ্যাত্মিক বিচারে গ্রহণ অশুভ শক্তির প্রকোপ এবং শুভ শক্তির আরাধনার সময় 2024 সালে বেশ কয়েকটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যার মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো অন্যতম। এই গ্রহণটি জ্যোতিষশাস্ত্র বিচারে অত্যন্ত সংবেদনশীল অবস্থানে ঘটছে। এটি যখন ঘটে
তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এবং মানুষের মানসিক স্তরে সূক্ষ্ম প্রভাব পড়ে। জ্যোতিষীদের মতে চাঁদের সাথে মানুষের মনের গভীর সম্পর্ক আছে। চাঁদ হলো মনের কারক গ্রহ, তাই চন্দ্রগ্রহণের সময় মানুষের আবেগ, মেজাজ এবং শারীরিক স্বাস্থ্যের উপর ভিন্নতর প্রভাব পরিলক্ষিত হয়। সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের সময় প্রকৃতিতে এক ধরনের নেতিবাচক শক্তি সঞ্চার হয়। এই সময় শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই এমন 3টি কাজের কথা শাস্ত্রে বলা হয়েছে যা গ্রহণের সময় বর্জন করা উচিত। প্রথম হলো খাদ্য গ্রহণ এবং রন্ধন। গ্রহণের সময় পরিবেশের তেজস্ক্রিয়তা বেড়ে যায়, যা রান্না করার খাবারের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই শাস্ত্রীয় বিধান অনুযায়ী গ্রহণের সূতককাল থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু আহার করা বা রান্না করা উচিত নয়। তবে শিশু, বৃদ্ধ এবং রোগীদের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিলযোগ্য। রান্না করা খাবার বেঁচে থাকলে তাতে তুলসী পাতা দিয়ে রাখা উচিত, যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। 2 হলো নিদ্রা পরিহার। গ্রহণের সময় ঘুমানো শাস্ত্রবিরোধ। মনে করা হয় গ্রহণের সময় ঘুমালে আলস্য পায় এবং শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। এই সময়টি ঘুমের বদলে জপ, ধ্যান বা ইষ্টদেবতার নাম স্মরণে কাটানো উচিত। তৃতীয় হলো ধারালো যন্ত্রপাতির ব্যবহার। চন্দ্রগ্রহণের সময় কাঁচি, ছুরি বা সূচের মতো ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে সেলাই করা বা কোনো কিছু কাটা থেকে বিরত থাকতে বলা হয়। বিশ্বাস করা হয় যে এই সময় নেতিবাচক শক্তি সক্রিয় থাকায় এই ধরনের কাজে বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে। চতুর্থ হলো শুভ কাজ বা নতুন যাত্রা শুরু। গ্রহণের সময়কে অশুভ কাল হিসেবে গণ্য করা হয়, তাই এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করা, বিয়ের কথা পাকা করা বা গুরুত্বপূর্ণ কোনো স্থানে যাত্রা করা থেকে বিরত থাকা উচিত। এই সময় গৃহীত সিদ্ধান্ত অনেক সময় কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। পঞ্চম হলো গাছপালা স্পর্শ না করা। সনাতন সংস্কৃতিতে প্রকৃতিকে সজীব সত্তা হিসেবে দেখানো হয়। গ্রহণের সময় গাছপালা বা লতাপাতা ছেঁড়া বা স্পর্শ করা নিষিদ্ধ। মনে করা হয় গ্রহণের প্রভাবে উদ্ভিদের প্রাণশক্তি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। এবং ষষ্ঠ হলো দাম্পত্য মিলন বর্জন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে গ্রহণের সময় শারীরিক সম্পর্ক স্থাপন করা অনুচিত। বিশ্বাস করা হয় যে এই সময় গর্ভধারণ করলে অনাগত সন্তানের উপর তার কুপ্রভাব পড়তে পারে এবং পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। তাই জন্য গর্ভবতী মায়েদের জন্য চন্দ্রগ্রহণের সময়টি অত্যন্ত সংবেদনশীল। প্রাচীন জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ মতে চন্দ্রের প্রভাব গর্ভস্থ সন্তানের উপর সরাসরি পড়ে, তাই গর্ভবতী মায়েদের জন্য কিছু সতর্কতা এই সময় মেনে চলা জরুরি। যেমন গ্রহণের সময় বাইরে বের হওয়া বা সরাসরি গ্রহণের আলো গায়ে লাগানো গর্ভবতী মায়েদের জন্য অনুচিত। মনে করা হয় গ্রহণের ক্ষতিকারক রশ্মি গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। দ্বিতীয় হলো কাটা ছেঁড়া থেকে দূরে থাকা। গর্ভবতী মহিলাদের এ সময় সবজি কাটা বা সেলাই করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। লোকবিশ্বাস অনুযায়ী এটি না মানলে সন্তানের শরীরে কোনো জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। 3 নম্বর হলো জপ এবং প্রার্থনা। এই সময়টিতে দুশ্চিন্তা না করে শান্ত মনে ভগবানের নাম জপ করা উচিত। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে ধর্মগ্রন্থ পাঠ করা বা করা অত্যন্ত শুভ। এবং যেটি না বললেই নয় তা হলো গ্রহণের পর স্নান করা। গ্রহণ শেষ হয়ে যাবার পর গর্ভবতী মায়েদের স্নান করে শুদ্ধ হওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিলে তা আধ্যাত্মিক শুদ্ধি প্রদান করে। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শরীর ও মন সুরক্ষিত থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি সহকারে একবার অবশ্যই লিখবেন
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।